ভাইয়া আবার পা নাচাতে লাগলো। তাকে উৎফুল্ল দেখাচ্ছে। রগর ধর্মের মানুষদের উৎফুল্ল থাকার বিধান আছে কি? সন্দেহজনক চেহারার কিছু লোকজন মাইক্রোবাসে বসা। এদের একজন আবার ইসমাইলের মতো মওলানা, বিশাল দাড়ি। সেই দাড়ি মেহেন্দি দিয়ে রাঙানো। মওলানার মাথায় জরির কাজ করা লাল টুপি। তার শারীরিক কিছু সমস্যা আছে। কিছুক্ষণ পরপর তিনি শরীর কাঁপিয়ে হোদ ধরনের শব্দ করেন। মওলানা বসেছেন ড্রাইভারের পাশে। তিনি ক্রমাগত তসবি টেনে যাচ্ছেন। তার গা থেকে কড়া আতরের গন্ধ আসছে। আমি দুজনের মাঝখানে বসে আছি। ডান পাশের জনের পান খাওয়া হলুদ দাঁত। এই মনে হয় দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। সবাই তাকে ব্যাঙ্গা ভাই ডাকছে। ব্যাঙ্গা কারো নাম হতে পারে তা আমার ধারণাই ছিল না। ব্যাঙ্গা ভাই বেঁটে খাটো মানুষ, হাসি খুশি স্বভাব। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ভয় খাইছেন নাকি ভাই? আমি বললাম, ভয় কোনো খাওয়ার জিনিস না, ভয় হচ্ছে পাওয়ার জিনিস। আমি ভয় পাচ্ছি না। ব্যাঙ্গা ভাই বললেন, ঘটনা মালেক গ্রুপের হাতে চলে গেছে, এটাই সমস্যা। মালেক গ্রুপ না থাকলে পুরো বিষয় ছিল পান্তা ভাত। আমি বললাম, মালেক গ্রুপ ব্যাপারটা কি? মালেকের দল। মালেক হলো ট্র্যাক সমিতির কোষাধ্যক্ষ। এটা ওনার বাইরের পরিচয়, ভেতরের পরিচয় ভিন্ন। বিরাট ডেঞ্জার লোক, তবে উনি আমারে খাতির করে। সে জানে ব্যাঙ্গা সহজ জিনিস না। আপনি কঠিন জিনিস। অবশ্যই। টগর ভাইয়ের সঙ্গে আপনার পরিচয় কিভাবে? সে এক ঘটনা। আর একদিন শুনবেন। টেনশনের সময় গল্প গুজবে মন বসে না। আপনার টেনশন হচ্ছে? মালেকের গ্রুপ, টেনশন হবে না। বিপদের সময় আমি মওলানা রাখি সঙ্গে। মওলানা দোয়া খায়ের করতে থাকে যেন বিপদ হালকা হয়, অল্পের ওপর দেয়া যায়। আজ মনে হয় অল্পের ওপর দিয়ে যাবে না, বাতাস খারাপ। আগারগাঁওয়ের এক বস্তির কাছে মাইক্রোবাস থামল। মওলানা আর আমাকে রেখে ব্যাঙ্গা দলবল নিয়ে চলে গেল। ড্রাইভার তার সিটে বসা, তার দৃষ্টি তীক্ষ্ণ। ব্যাঙ্গা যেদিকে গিয়েছে ড্রাইভার সেদিকেই তাকিয়ে আছে। সেও নিশ্চয়ই এই দলের সঙ্গে যুক্ত। সামনের দিক থেকে একটা ইয়োলো ক্যাব এসে মাইক্রোবাসের পাশে থামল। সাফারি গায়ে মোটাসোটা একজন নামল। কিছুক্ষণ মাইক্রোবাসের দিকে তাকিয়ে থেকে সে বস্তির ভেতরে ঢুকে গেল। মাইক্রোবাসের ড্রাইভার বলল, হাওয়া গরম, শামসু চলে আসছে। আমি বললাম, শামসু কে? ভেজালের জিনিস। শামসু আছে আর ভেজাল নাই এমন কোনোদিন ঘটে নাই। কিরকম ভেজাল? লাশ পড়ে যায়, এই হলো ভেজাল। আমি হতভম্ব। ঘটছেটা কি? ড্রাইভার বলল, ভাইজান আপনি ভয় খায়েন না। বিপদ দেখলে গাড়ি টান দিব। আপনারে বিপদের বাইরে রাখার অর্ডার আছে। অর্ডার কে দিয়েছে টগর ভাই? ড্রাইভার মধুর ভঙ্গিতে হাসল। আমার প্রশ্নের জবাব না দিয়ে বলল, সিগারেট ধরান। সিগারেটের ধোঁয়া টেনশনের আসল ওষুধ। আমি সিগারেট খাই না। খান না ভালো কথা, আজ খান। দেখেন টেনশন কেমনে কমে। টেনশনে গাঁজা খেলে টেনশন বাড়ে। সিগারেট গাঁজা দুটোই ধোঁয়া, কাজ দুই রকম। ড্রাইভার সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিল। আমি সিগারেট ধরিয়ে কাশতে কাশতে বললাম, আপনি তো খাচ্ছেন না। টেনশন নাই, খামাখা কি জন্য সিগারেট খাবো? গাড়ি থেকে বস্তির জীবনযাত্রা স্বাভাবিকই মনে হচ্ছে। বড় কিছু ঘটেছে এমন কোনো আলামত দেখতে পাচ্ছি না। আধা নেংটো ছেলেপুলে হুটোপুটি করছে, সাইকেলে চাকা দিয়ে খেলছে। খেলার উত্তেজনা ছাড়া তাদের মধ্যে বাড়তি কোনো উত্তেজনা নেই। কালো মাটির হাঁড়ি নিয়ে একজন চাক ভাঙা মধু বিক্রি করছে। বস্তির মহিলাদের কেউ কেউ দরদাম করে কিনছেন। মধুর সঙ্গে তারা চাকের একটা অংশও পাচ্ছে। এক বৃদ্ধকে দেখা গেল,
গাইডও আছে। গ্রাম বাংলার খানিকটা উঠে এসেছে। মাইক্রোবাসের পাশে জিন্সের প্যান্ট ও কলারওয়ালা নীল গেঞ্জি পরা মধ্যবয়স্ক এক লোক এসে দাঁড়ালো। তার গেঞ্জিতে অ আ ক খ লেখা। ফেব্রুয়ারি মাসের গেঞ্জি এপ্রিল মাসে পরে এসেছে। নীল গেঞ্জি আমার দিকে তাকিয়ে বলল, আপনাকে ডাকে, আসেন আমার সঙ্গে। আমি কিছু বলার আগে ড্রাইভার বলল, কে ডাকে? শামসু ভাই ডাকে। শামসু ভাই ডাকলে উনি অবশ্যই যাবেন, কিন্তু শামসু ভাই যে ডাকে সেটা বুঝবো কেমনে? ওনারে এসে ডেকে নিয়ে যেতে বলেন। এটা সম্ভব না, ওনারে আমার সঙ্গে যেতে হবে। এক্ষণ গাড়ি থেকে নামতে বলেন। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, গাড়ি থেকে নামতে পারবেন না, ওনার পায়ে সমস্যা। ওনারে কি কোলে করে নিতে পারবেন? কোলে করে নিতে পারলে কোলে উঠাইয়া নিয়ে যান। বলতে বলতেই ড্রাইভার গাড়ির এক্সিলেটারে চাপ দিল। নীল গেঞ্জি লাফ দিয়ে সরল। আমরা কিছুক্ষণের মধ্যেই ফার্ম গেটে চলে এলাম। তাজ রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্টের সামনে এখন গাড়ি থেমে আছে। ড্রাইভার বলল, ভাইজান, চা কফি কিছু খাবেন? এরা ভালো কফি বানায়। ড্রাইভারের কথায় কোনো টেনশন নেই। হুট করে গাড়ি নিয়ে পালিয়ে আসা যেন খুবই স্বাভাবিক ঘটনা। মৌলানা বললেন, গোশত পরাটা খাবো, ভুক লাগছে। আমরা গোশত পরাটা খেলাম, কফি খেলাম। ড্রাইভার বলল, মোবাইলে কল পাওয়ার পরে যাব, মামলা ফয়সালা হতে সময় লাগবে। আমাদের দলে লোক কম, এটাই সমস্যা। এক ব্যাঙা ভাই আর কয়দিকে দেখবে? মৌলানা বললেন, কথা সত্য, একজনের ওপর অত্যাধিক চাপ। সন্ধ্যা মিলাবার পর আমাদের যেতে বলা হলো। আমরা উপস্থিত হবার কিছুক্ষণের মধ্যে কালো বোরকায় ঢাকা একজনকে নিয়ে ব্যাঙ্গা ভাই উপস্থিত হলেন। তার সঙ্গে আরো লোকজন। ব্যাঙ্গা ভাই হাসি মুখে বললেন, স্বামী স্ত্রীর মিলন ঘটায়া দিতে পেরেছি, এতেই আমরা খুশি। একটা বড় সোয়াবের কাজ হয়েছে। স্বামী থাকা অবস্থায় অন্যের সঙ্গে বিবাহ হলে আল্লাহর গজব পড়ত। মৌলানা ঘন ঘন মাথা নাড়ছেন। ব্যাঙ্গা ভাই মৌলানার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলেন। ইনি এদের বিয়ের কাজী ছিলেন। এদের বিয়ে উনি পড়িয়েছেন। 5 লাখ টাকা দেন মোহরে বিবাহ। অর্ধেক উসুল, ঠিক না কাজী সাহেব? মৌলানা বললেন, সামান্য ভুল করেছেন, দেন মোহর ছিল 4 লাখ। আমার সঙ্গে বিশেষভাবে পরিচয় করানো হলো। ব্যাঙ্গা ভাই আমার হাত ধরে বললেন, ইনি পদ্মের স্বামী, আমার ওস্তাদের ছোট ভাই, দামান। সবাইরে আসসালামু আলাইকুম দেন। আমি বললাম, আসসালামু আলাইকুম। সবাই গম্ভীর হয়ে গেল, কেউ সালামের উত্তর দিল না। ব্যাঙ্গা ভাই তার দল নিয়ে গাড়িতে উঠলেন। রাজনৈতিক নেতাদের মতো হাত নাড়লেন। মাইক্রোবাস চলতে শুরু করলো। ব্যাঙ্গা ভাই তৃপ্তির গলায় বললেন, বিরাট ঝামেলা লেগে গিয়েছিল। শামসু দেখলাম প্যান্টের পকেটে হাত দিল। আমি বললাম, শামসু ভাই, যন্ত্রপাতি শুধু আপনার কাছে আছে, অন্যের কাছে নাই, এরকম মনে করবেন না। আমার ওপর ওস্তাদের অর্ডার, মেয়ে নিয়ে যেতে হবে। শামসু বলল, আপনার ওস্তাদ আছে নাকি? আমি বললাম, তারা চলাফেরার পথে ওস্তাদকে সালাম দেয়। তাদের যদি ওস্তাদ থাকে, রাস্তাঘাটে যে পিপিলিকা চলাফেরা করে তাদেরও ওস্তাদ থাকে, আমার কেন থাকবে না? মাইক্রোবাস ফার্মগেটের তাজ হোটেলে গেল। ব্যাঙ্গা ভাই আমার দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বললেন, আপনি এখান থেকে সিএনজি নিয়ে চলে যান, মাইক্রোবাস নিয়ে যাওয়া ঠিক হবে না। বোরকাওয়ালি বোরকা খুলেছে। অধিক শোকে পাথর কথাটি যে সত্যি তা প্রমাণ করেছে। তাকে দেখে মনে হচ্ছে সে মৃত মানুষ। আমি বললাম, পদ্ম, তুমি কি আমাকে চিনতে পেরেছ? সে জবাব দিল না, আমার দিকে তাকালোও না।
আমি বললাম, খুব ছোটবেলায় তুমি তোমার মাকে নিয়ে আমাদের বাসায় এসেছিলে, হাতে একটা কঞ্চি নিয়ে বিড়াল তাড়াচ্ছিলে, তোমার কি মনে আছে? পদ্ম মৃদু গলায় কি যেন বলল। বড় বড় করে কয়েকবার নিঃশ্বাস নিয়ে মাথা ঘুরিয়ে গাড়ির সিট থেকে নিচে পড়ে গেল। আমি তাকে তুলতে গিয়ে প্রথম লক্ষ্য করলাম জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে। পদ্মর মা আমাদের বাসায় চলে এসেছেন, সঙ্গে একটা সুটকেস, দুটা বড় বড় কাগজের কার্টুনে তার সংসার। এই মহিলাকে আনানোর ব্যবস্থা ভাইয়া আলাদাভাবে করেছেন। মহিলা মেয়েকে দেখে আনন্দে পুরো পাগল হয়ে গেলেন, চেঁচিয়ে বলতে লাগলেন, পদ্ম, ও পদ্ম, তাকিয়ে দেখ, আমি তোর মা, তোর আর কোনো ভয় নাই, তাকিয়ে আমাকে একটু দেখ, লক্ষ্মী মা আমার। এই মহিলারও মনে হয় মেয়ের মতো মূর্ছা ব্যাধি আছে। কিছুক্ষণ হইচই করে তিনিও মাথা ঘুরে পড়ে গেলেন। পদ্ম জ্বরে অচেতন, সে কিছুই তাকিয়ে দেখছে না। তবে আমার বাবা ও মা তাকিয়ে দেখছেন। বাবা বাসায় এসেছেন কিছুক্ষণ আগে। ঘটনা এখনো হজম করে উঠতে পারেননি। হজম করারও কথা না। বাবা চোখের ইশারায় আমাকে ডাকলেন। আমি কিছুই ঘটেনি ভাব নিয়ে তার কাছে গেলাম। বাবা বললেন, মা মেয়েকে তুমি এনেছো? আমি বললাম, আমি মেয়েটাকে এনেছি, তার মায়ের বিষয়ে কিছু জানি না, ভাইয়া জানতে পারে, ভাইয়াকে ডাকবো? আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও, তারপর ভাইয়া। মেয়েকে কোথা থেকে এনেছো? আগারগাঁওয়ের একটা বস্তি আছে, সেখান থেকে উদ্ধার করা হয়েছে। তাকে জোর করে এক ট্রাক ড্রাইভারের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছিল। সমাজের হিত করার চেষ্টা। হ্যাঁ, অভিযানে বের হচ্ছ, এই বিষয়টা আমাকে জানানোর প্রয়োজনও বোধ করলে না? গোপন অভিযান তো বাবা, কাউকে জানানো যাচ্ছিল না। তোমার ভাইয়াকে আমার শোবার ঘরে আসতে বলো, আমিও কি সঙ্গে আসবো? আসতে পারো। রাত 10টা 10। আমরা বাবার শোবার ঘরে। লোডশেডিং চলছে বলে মোমবাতি জ্বালানো হয়েছে। মায়ের শ্বাসকষ্ট শুরু হয়েছে। তিনি বিছানায় শুয়ে আছেন। আমরা দুই ভাই তার পায়ের কাছে খাটে পা ঝুলিয়ে বসেছি। ভাইয়া পা দোলাচ্ছেন, আমি দোলাচ্ছি না। বাবা আমাদের থেকে 7-8 ফুট দূরে একটা প্লাস্টিকের লাল চেয়ারে বসেছেন। তিনি জজ সাহেব ভাব নেবার চেষ্টা করছেন। মোমবাতির রহস্যময় আলোর জন্য জজ সাহেব ভঙ্গিটা ফুটছে না, তাকে বরং অসহায় লাগছে। বাবা ভাইয়ার দিকে তাকিয়ে বললেন, টগর, তোমার কিছু বলার আছে? ভাইয়া পা দোলাতে দোলাতে বলল, না। এত বড় ঘটনা তোমরা দুই ভাই মিলে ঘটালে, এখন বলছো তোমাদের কিছু বলার নেই। ভাইয়া বলল, আমি বলেছি আমার কিছু বলার নেই। মঞ্জুর বলার কিছু আছে কিনা সেটা সে জানে, আমার জানার কথা না। আমি সঙ্গে সঙ্গে বললাম, আমার কিছু বলার নেই বাবা। বাবার মধ্যে দিশেহারা ভাব দেখা গেল। তিনি কোন দিক দিয়ে এগোবেন তা বুঝতে পারছেন না। ভাইয়া বলল, বাবা, আমি উঠি, পদ্ম মেয়েটার অনেক জ্বর, ওকে ডাক্তার দেখাতে হবে কিংবা হাসপাতালে ভর্তি করতে হবে। বাবা বললেন, তোমার মায়েরও ঘটনা দেখে শ্বাসকষ্ট শুরু হয়েছে, তাকেও তো হাসপাতালে ভর্তি করাতে হতে পারে। ভাইয়া বলল, মাকে ভর্তি করাতে হলে ভর্তি করাবো। পদ্ম আর মা পাশাপাশি দুই বেডে শুয়ে থাকলো। বাবা হঠাৎ গলার স্বর কঠিন করে বললেন, আমার একটা প্রশ্নের জবাব দিয়ে তারপর যেখানে ইচ্ছা সেখানে যাও। তুমি কোন সাহসে মা মেয়েকে এখানে তুলে এনেছো? ভাইয়া বলল, সাহস দেখানোর জন্য এখানে আনিনি বাবা, মানবিক কারণে এনেছি। ওরা ভয়ঙ্কর অবস্থায় পড়েছিল, সেখান থেকে উদ্ধার পেয়েছে। তাছাড়া এই বাড়ির অর্ধেকের মালিক তো তারা। তার মানে পদ্মর বাবা অনেক কষ্ট করে জমি কেনার অর্ধেক টাকা দিয়েছিলেন। বেচারা মারা যাওয়াতে আপনার জমি দখলের সুবিধা হয়েছে। তুমি বলতে চাচ্ছ আমি অন্যায়ভাবে একজনের টাকা মেরে দিয়েছি? হুম।
কী কারণে তোমার এই ধারণা হলো? ঘটনা বিশ্লেষণ করে এরকম পাওয়া যাচ্ছে বাবা। ঘটনা বিশ্লেষণ করে ফেলেছ? হুম। তুমি পাপ করেছ, তার ফল ভোগ করছো। কি ফল ভোগ করছি? 2 অপদার্থ পুত্রের জন্ম। তোমার ছাত্রছাত্রীদের কাছ থেকে মুরগি নামে খ্যাতি লাভ করেছ। আরও শুনবে? বাবা চোখ মুখ শক্ত করে রাখলেন। ভাইয়া বলল, আরেকটা ইন্টারেস্টিং কথা বলি বাবা। তালাবদ্ধ ঘরে একজন বৃদ্ধ ভূত থাকে বলে মার ধারণা। ভূতটা খক খক করে কাশে। মার দৃঢ় বিশ্বাস এই ভূতটা পদ্মর বাবা। তিনি জমির টানে এখানে নাজিল হয়েছেন। ভূত ঠান্ডা রাখার প্রয়োজন আছে। এখন তিনি আর কাশবেন না, খড়ম পায়ে হেঁটে মাকে ভয়ও দেখাবেন না। বাবা ইংরেজিতে একটা দীর্ঘ গালি দিলেন। তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষক, তার গালি ইংরেজিতে হওয়ারই কথা। বাবার গালির বাংলা ভাষ্য হলো, এই কুকুরি পুত্র, ঘর থেকে এই মুহূর্তে বিদায় হ, আর যেন তোকে না দেখি। গালি শুনে ভাইয়া সুন্দর করে হাসল। হাসতে হাসতে বলল, কালো হয়ং নিরবধি বিপুলা চ পৃথ্বী। এর অর্থ হলো, অনন্তকাল ও বিশাল পৃথিবী রহিয়াছে। বাবার ঘর থেকে আমরা 2 ভাই চলে এসেছি। বাবা পেছন থেকে স্যান্ডেল ছুঁড়ে মারলেন। ভাইয়া আগে আগে যাচ্ছিলেন বলে স্যান্ডেল তার গায়ে লাগলো না, লাগলো আমার গায়ে। দৃশ্যটা দেখলো রহিমার মা। সে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, পিতামাতার হাতে স্যান্ডেলের বাড়ি খাওয়া বিরাট ভাগ্যের ব্যাপার। যে জায়গায় বাড়ি পড়ছে সেই জায়গা বেহেশতে যাবে।